রমজানের প্রথম দিনে রাজধানীর কাঁচা বাজারে চড়া সবজি ও মাছের দর, মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে, মনিটরিং এর তাগিদ। সরিয়ে নেয়ার একদিন পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হলো ভাস্কর্যটি। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় আটক 4 জনের জামিন মঞ্জুর। সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। হল ছেড়েছেন শিক্ষার্থীরা, পুলিশ মোতায়েন। বেগম জিয়ার বিরুদ্ধে করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে, বাতিল চেয়ে করা আবেদন খারিজ। এবং মায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছেন ঝুঁকি, শিশুর দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ। গর্ভধারণের আগেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। প্রথম রোজায় রাজধানীর কাঁচা বাজারে চড়া সবজি ও মাছের দর, তবে মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে। সকালে বাজারে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে রমজানে ইফতারির প্রয়োজনীয় সামগ্রীর দাম। বেগুন 120 টাকা, শসা 60 টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 টাকায়। বিক্রেতারা দাম কম ও সরবরাহ ভালো দাবি করলেও ক্রেতাদের দাবি স্বস্তি নেই মাছের বাজারে। তাই সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে বাজার মনিটরিং এর তাগিদ ক্রেতাদের। দর্শক, এই রিপোর্টটি আমরা পরে দেখাবো, টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা এখন দেখাতে পারছি না। সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ফেলা থেমিস দেবীর মূর্তিটি নতুন করে হাইকোর্ট ভবনের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। ভাস্কর মৃণাল হকের উপস্থিতিতে গত রাতে ভাস্কর্যটি স্থাপন করা হয়। শনিবার রাত 8টার দিকে শুরু হয় ভাস্কর্যটির পুনঃস্থাপনের কাজ। নতুন স্থান সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে। ভাস্কর্যটি বসানোর পুরো কাজ তদারকি করেন এর নির্মাতা ভাস্কর মৃণাল হক। এ সময় সুপ্রিম কোর্টের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। 4.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ। এরপর মৃণাল হক এগিয়ে আসেন মূল ফটকের দিকে, কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের নির্দেশেই ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হয়েছে। আমাকে সকালে জানানো হয়েছে এটা এখানে বসানোর জন্য। আমি এসে সন্ধ্যা থেকে বসানো শুরু করেছি, মোটামুটি শেষ হলো। যারা আমাকে দিয়ে কাজ করিয়েছে সুপ্রিম কোর্ট অথরিটি, যারা এখানকার মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে আসলে তারপর যে ফিলিংসটা মানুষের থাকে সে তো আর নাই। আমাদের ওই টাইপেরই ফিলিংস। এখানে বসানো না বসানো অলমোস্ট আমার মনে হয় একই। কয়জন দেখবে, কে দেখবে? রাত 1:15টার দিকে ভাস্কর্য বসানোর মূল কাজ শেষ হয়ে গেলেও ঘষা মাজার কাজ চলে প্রায় ভোর রাত পর্যন্ত। গত বছরের শেষ দিকে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা হয় এই ভাস্কর্যটি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যে বৃহস্পতিবার রাত 11টার দিকে শুরু হয় ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ। প্রায় 5 ঘন্টার চেষ্টায় সরিয়ে নেওয়া হয় এই ভাস্কর্যটিকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী সহ 4 জনকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম AKM মাইনুদ্দিন সিদ্দিকীর আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা। পরে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা সহ 307 ধারায় আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী ও উদিচির আরিফুর রহমান সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনের আসামি করা হয়। এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর থেমিসের ভাস্কর্য অপসারণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন অভিযুক্তরা। সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনার জেরে বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 6 জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার নোটিশ জারি করা হয়। গতকাল দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক থেকে আজ সকাল 10টার মধ্যে সবাইকে হল ছাড়তে বলা হয়। এর আগে গতকাল সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবন ভাঙচুর করা শুরু করলে 40 জনকে আটক করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্য ভবনের সামনে 2 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে একটি মামলা করে। এদিকে হঠাৎ হল বন্ধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। হঠাৎ করে হল ভ্যাকেন্ট দিয়ে তাড়াতাড়ি 10টার ভিতরে হল ছাড়তে হবে এরকম একটা নির্দেশ আসলো। পরে আসার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হলো যে সকল পরীক্ষা স্থগিত। বাড়িতে যাওয়ার জন্য আর কি টিকিট কাটা হয় নাই, সেটা একটা সমস্যা। তারপর ব্যাগ গোছানো, এটা একটা সমস্যা। রোজা তার মধ্যে শুরু হয়ে গেছে। সব মিলে আর কি খুব বিভ্রান্তিতে পড়ে গেছি আমরা। অনেক ডিপার্টমেন্টের ফাইনাল এক্সাম চলতেছে, তো তাদের তো ব্যাপক সমস্যা হয়ে দাঁড়াবে যদি হলে না থাকতে পারে। ছাত্রছাত্রীদেরকে সব হল খালি করে চলে যেতে হবে, আর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। 42 জনকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছেন আমাদের সহকর্মী শফিক মোহাম্মদ। আমরা সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম আরেকটি গেট, প্রান্তিক গেট, যেটিকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে জয় বাংলা গেট। সেই জয় বাংলা গেটের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু বেশ আগেও বলা হয়েছিল যে এই জয় বাংলা গেটের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক। পাশাপাশি এখানে যে এই গেটের সামনে যে স্পিড ব্রেকার ছিল, সেই স্পিড ব্রেকার বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে ভিজিটে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এবং তিনি যখন বাংলাদেশে আসার পর সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন, সেই ঢাকা থেকে সাভার পর্যন্ত যতগুলো স্পিড ব্রেকার ছিল সবগুলো কিন্তু সড়ক এবং জনপথ বিভাগ সেই স্পিড ব্রেকারগুলো তুলে ফেলা হয়। এবং তারপরে কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছে যে সেই স্পিড ব্রেকারগুলো যেন আবার লাগানো হয়। তা পরবর্তীতে যখন এই স্পিড ব্রেকারগুলো এখনো লাগানো হয় নাই, সে কারণেই কিন্তু এই যে দুর্ঘটনা ঘটেছে শুক্রবারে ভোরবেলা, এমনটা দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছেন যে যদি এই যে স্পিড ব্রেকারগুলো বিশ্ববিদ্যালয়ের সামনে ছিল সেগুলো যদি পুনরায় লাগানো হতো তাহলে পরে এই দুর্ঘটনাটি ঘটতো না। যে কারণে যে বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী নিহত হয়েছিলেন শুক্রবারে, তারপরে কিন্তু তাদের যে জানাজা হওয়ার কথা ছিল সেই জানাজাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এরকম একটা আশঙ্কা থেকে কি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে সেই 2 জন শিক্ষার্থী জানাজা কিন্তু বিশ্ববিদ্যালয়তে হয়নি। পরবর্তীতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে কিন্তু গতকাল তারা দুপুর থেকে এই যে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে এবং সেই অবরোধের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা অনুরোধ করা হলেও তারা সরে যায় না। পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের উপর হস্তক্ষেপ করে এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। এবং তারপরেই কিন্তু রাত্রেবেলা ভিসির বাসভবনের সামনে গিয়ে সেখানে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেখানে ভাঙচুর হয়। তারপরেই কিন্তু রাত্রেবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলার পরবর্তীতে কিন্তু পুলিশ সব মিলিয়ে আমরা শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন আছে তার সামনে থেকে 42 জন শিক্ষার্থীকে সেখান থেকে আটক করেছে। সব মিলিয়ে নামে বেনামে অজ্ঞাত অনেককে আসামি করে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। তার পরবর্তীতে যে সিদ্ধান্ত হয়েছিল যে আজকে এই সকাল 10টা থেকে হল ভ্যাকেন্ট করা হবে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং এখন পর্যন্ত কিন্তু সেই সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোটামুটি যে 15টি হল আছে কম বেশি সব হল থেকেই কিন্তু মোটামুটি সব শিক্ষার্থী বের হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি কয়েকটি হল কিন্তু বন্ধও করে দেওয়া হয়েছে। তো মোটামুটি জোনায়েদ, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সর্বশেষ খবর। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক মোহাম্মদ।
সময় সংবাদে আরো থাকছে। মক্কা থেকে উমরাহ পালন শেষে ফেরার পথে রিয়াদ মদিনা মহাসড়কে হজ যাত্রীবাহী 5টি গাড়ির দুর্ঘটনার কবলে 7 জন নিহত, আহত 81। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী 29 ও 30 মে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান। তিনি জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী বৈশ্বিক সন্ত্রাসবাদ ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরবেন। সফরে অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা IAEA এর মহাপরিচালক ইউকিয়া আমানোর আমন্ত্রণে আগামী 29 থেকে 30 মে 2017 তারিখে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অস্ট্রিয়ায় সরকারি দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব প্রদান করবেন। বাংলাদেশের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে IAEA এর টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম কিভাবে সহযোগিতা করছে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য প্রদান করবেন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই। সকালে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ বেগম জিয়ার লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন 2015 সালের 17 সেপ্টেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে গত বছরের 26 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। এই আবেদনটিও আজ খারিজ করে দিয়ে মামলা চলবে বলে আদেশ দেন আপিল বিভাগ। সৌদি আরবের মক্কায় পবিত্র উমরাহ পালন শেষে ফেরার পথে রিয়াদ মদিনা মহাসড়কে কয়েকটি গাড়ি দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 81 জন। আহতদের মধ্যে 16 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক থাকতে পারেন। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, শুক্রবার রাতে রিয়াদের প্রাদেশিক রাজধানী আল কাশিমের বুরাইদা শহর থেকে 225 কিলোমিটার দূরে জাবালে তামিয়ার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে মুকুল নামে এক প্রবাসী বাংলাদেশি সময় সংবাদকে জানান, একটি বাসের চাকা ফেটে গেলে ওই গাড়িটি মহাসড়কে আড়াআড়ি অবস্থায় পড়ে যায়। এ সময় দ্রুত গতিতে পেছন থেকে আসা আরও কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাসগুলোতে 200 জন যাত্রী ছিলেন। ঘটনার বিস্তারিত জানতে সময় সংবাদের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ঘটনাস্থল থাকা বাংলাদেশি গাড়ি চালক HM মুকুলের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। গত শুক্রবার বিকালে মদিনা থেকে ছেড়ে আসা উমরা হজ করা যাত্রীবাহী বাসগুলা 200-300 কিলোমিটার আসলে মদিনা রিয়াদ মহাসড়কে সামনে থাকা আবুধাবিগামী বাসের সামনে টায়ার ব্রাস্ট হয়ে রাস্তার মাঝখানে আড়াআড়ি হয়ে যায়। এতে পিছনে থাকা 6টি বাস একটার পর একটা পিছন থেকে মারতে থাকে। এতে সবগুলা বাস দুমড়ে মুচড়ে যায়। এতে সাথে সাথেই 5-6 জন যাত্রী মারা যায় এবং শতাধিক যাত্রী আহত হয়। আরো কিছু যাত্রী মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে, কারণ কিছু যাত্রী খুব মারাত্মক আহত হয়েছে এবং এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানি নাগরিকও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনিক এবং উদ্ধার কাজে বাধাগ্রস্ত হবে, এই জন্য প্রশাসন সব লোকজন দূরে সরায় দেওয়ার কারণে আমরা পুরোপুরি করতে পারি না আর কি। 6টি বাসের মধ্যে টোটাল 200-র উপরে যাত্রী ছিল। সময় সংবাদে আরো থাকছে। ঘন ঘন লোডশেডিং এ যশোরে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, ক্ষতির মুখে শ্রমিক মালিক। চাহিদার অর্ধেক বিদ্যুৎ দিয়ে চলছে সরবরাহ, জানালো বিদ্যুৎ বিভাগ। মায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা না করেই সন্তান গর্ভধারণে বাড়ছে নানা জটিলতা। সন্তানকে বাঁচাতে গর্ভধারণের আগেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। সমস্যার সমাধানে দেশের হাসপাতালগুলোতে গর্ভধারণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। মুজাহিদ শুভর রিপোর্ট। মায়ের শরীরে থাকা থ্যালাসেমিয়া রোগের জীবাণু নিয়ে জন্ম নিয়েছে ইয়াসিন ও শরীফুল। বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া রোগের বাহক হওয়ায় আক্রান্ত সন্তানদের জীবন অনেকটাই অনিশ্চিত।
ইতিমধ্যে 3 লক্ষাধিক টাকা ব্যয় হবার পর প্রতি মাসে 2 সন্তানের পেছনে 10,000 টাকা যোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার। যে আমরা যতগুলো বাচ্চা নেবো এই ধরনের হবে, আমরা দুজনের ভিতরে আমরা বাহক দুজনে, এই কারণে আমাদের বাচ্চা অসুস্থ হয়েছে। দেশে খুব কম সংখ্যক নারী শরীরের রোগ নির্ণয় করে সন্তান গর্ভে ধারণ করেন। জনসচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে আক্রান্ত মায়েরা অজান্তেই আক্রান্ত করেন নবজাতকদের। ছোট নিউমোনিয়া বলে নাকি, তারপরে ওইটার সমস্যার সমাধান হয়েছে, ইদানিং আবার জ্বর 104 জ্বর। গর্ভে আসার আগে এবং গর্ভে আসার পরে বাচ্চা হওয়া সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাইলে হয়তো এই ধরনের দুরবস্থা থেকে অনেকে মুক্তি পেতে পারে। সুস্থ মাই জন্ম দিতে পারে সুস্থ শিশুর। টর্চ ভাইরাস, হাম, HIV, সিফিলিস সহ নানা রোগে আক্রান্ত মায়েদের মাধ্যমে শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সন্তান গর্ভধারণের আগেই মায়েদের নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। প্রি প্রেগন্যান্সি অ্যানিমিয়া আমি কন্ট্রোল করে রাখি, কিংবা তার যে অপুষ্টিজনিত অন্য কোনো সমস্যাকে যদি ঠিক করি, কিংবা তার যদি ডায়াবেটিস চেক আপ করে তার যদি একটা নিয়ন্ত্রণে এনে তারপরে মাতৃত্বে যাই, তাহলে আমরা শুধু মাতৃত্বকালীন গর্ভকালীন না, ডেলিভারির সময়ে এবং তার পরবর্তী সময়ের বহু জটিলতা থেকে রক্ষা করতে পারব। সমস্যা সমাধানে দেশের হাসপাতালগুলোতে গর্ভধারণ পূর্ববর্তী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। প্রিকনসেপশন ডায়াগনোসিসের জন্য একটা ল্যাবরেটরি করেছি। নবীন যে চিকিৎসক অথবা বিশেষজ্ঞ যে চিকিৎসক তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং ধীরে ধীরে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেন হলো এটা সম্প্রসারিত হয়, এই ধরনের হলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সেই সুযোগ আমরা তৈরি করছি। সর্বোপরি মা ও শিশুকে নিরাপদ রাখতে বিয়ের আগে, গর্ভধারণের আগে ও পরে এই 3টি ধাপে নারীর শারীরিক পরীক্ষার দিকে জোর দিচ্ছেন চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষাই সুস্থতা উদ্দেশ্যকে সামনে রেখে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে। বিশ্বব্যাপী নারীদের পিরিয়ডের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পালন করা হয় দিনটি। পিরিয়ড বিষয়ে নারীদের মধ্যে বিভিন্ন কুসংস্কার ও রক্ষণশীলতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সহ ঘরে বাইরে প্রতিনিয়তই নারীরা সম্মুখীন হচ্ছেন বিড়ম্বনার। সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন উন্নয়ন কর্মী ও চিকিৎসকরা। নিজামুদ্দিনের ক্যামেরায় বিথি হকের রিপোর্ট। শুধুমাত্র পিরিয়ডের জন্যই কিন্তু তুমি একটা আলাদা একটা হিউম্যান বিইং বা একটা জীবন তুমি পৃথিবীতে নিয়ে আসতে পারো। বয়সন্ধিকাল ও শারীরিক পরিবর্তন নিয়ে কাজ করেন এই নারী, বলছিলেন তারই কাজের অভিজ্ঞতা। পিরিয়ডের মতো স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপারকে এখনো যে লজ্জাজনক, নোংরা আর নেতিবাচক হিসেবে দেখা হয়, সে প্রমাণ পাওয়া গেল ক্যামেরায়ও। বেসরকারি সংস্থার একটি জরিপে দেখা গেছে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার অভাবে দেশের 97% নারী কোনো না কোনো সময়ে সার্ভিক্যাল ইনফেকশনের সমস্যায় ভোগেন। শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা এখন নিজেদের প্রয়োজনেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র থেকে চান সহযোগিতামূলক আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। কোনো প্রবলেম যদি হয় বাবার সাথে শেয়ার না হলে মাকে বলে যায়। আমাদের যে প্রোটেকশনটা দেয় ওটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়। আমাদের যে সহকর্মীরা আছে তাদের এই ব্যাপারে অনেকটা লিবারেল হওয়া উচিত। অভিভাবকরা চান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক তাদের সন্তানদের জন্য নিরাপদ ও সহায়ক। একজন টিচারকে তার সর্বপ্রথমে তার মা হয়ে তার কাছে আসতে হবে। নিজেদের দায় কিছুটা স্বীকার করে শিক্ষকরা বলছেন, প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্যপুস্তকে একটি আলাদা অধ্যায় থাকলেও শিক্ষকরা তা প্রায়শই এড়িয়ে যান। এই বিষয়টা যেহেতু আমাদের সমাজ ব্যবস্থার উপর বিশাল প্রভাব ফেলছে, সুতরাং এই বিষয়টাকে যথেষ্ট যত্নের সাথে পড়াতে হবে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, কিশোর কিশোরী হয়ে ওঠার আগেই নিজেদের শরীরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করতে হবে পরিবার থেকেই। ছোটবেলা থেকেই যদি আমরা তাদের ম্যানেজ করা শিখাই, তাহলে তারা অনেক ধরনের জরায়ুর আশেপাশে যেসব রোগবালাইগুলো হয়, ইনফেক্টেড হওয়া বা বিভিন্ন ধরনের PID বা অনেক ক্রিটিক্যাল প্রবলেমই ক্রনিক ইনফেকশন থেকে ক্যান্সারের দিকে যাওয়া অনেক ধরনের রোগ হতে পারে। 2014 সাল থেকে শুরু হয়ে এবছর চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিনটি। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। প্রথম রোজায় রাজধানীর কাঁচা বাজারে চড়া সবজি ও মাছের দাম, তবে মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে। সকালে বাজারে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে ইফতারের প্রয়োজনীয় সবজির দাম। বেগুন 120 টাকা, শসা 60 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকায়। বিক্রেতারা দাম কম ও সরবরাহ ভালো দাবি করলেও ক্রেতাদের দাবি স্বস্তি নেই মাছের বাজারেও।
তাই সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে বাজার মনিটরিং এর তাগিদ ক্রেতাদের। ঈদের অনেক দেরি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে থান কাপড়ের সবচেয়ে বড় পাইকারি আড়ত টেরি বাজার। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর এখন পুরো এলাকা। শুধু বাংলাদেশি নয়, চীন, ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার কামিজের কাপড় পাইকারি দামে বিক্রি হয় এখানে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। হাল ফ্যাশন হিসেবে থান কাপড় কিনে পছন্দের ডিজাইন অনুযায়ী সেলাই করে নিতে আগ্রহী হয়ে উঠছে তরুণীরা। যেহেতু ঈদের সময় টেইলার্সগুলো ব্যস্ত সময় পার করে, তাই পছন্দের টেইলার্স মাস্টারকে খালি পাওয়া যায় না। এই অবস্থায় একটু আগে ভাগে চলে থান কাপড় কেনা, আর এই থান কাপড় বেচা কেনায় সরগরম এখন টেরি বাজার। প্রতিদিন বন্দর থেকে ট্রাকে করে বিভিন্ন দেশ থেকে আমদানি করা থান কাপড় আসছে এই বাজারে। দম ফেলার সময় নেই বিক্রেতাদের। বাহারি ডিজাইন আর নকশায় আসা 3 পিস আর সালোয়ার কামিজে নামে রঙে আছে নতুনত্ব। এবার ঈদে নতুন এসেছে আসিম জুপা, নূর লাক্সারি ও রংরাশিয়া সহ নানা থান কাপড়। কম আছে ঝামেলা, আমরা এই সুযোগে কেনাকাটাটা সেরে ফেলতে চাচ্ছি। কাপড়ের মান খুব ভালো, দামও মানে ফিক্স দাম। ক্রেতাদের মধ্যে বিদেশি কাপড়ের পাশাপাশি দেশীয় কাপড়ের চাহিদা আছে বলে জানালেন ব্যবসায়ীরা। 50% থেকে 60% বাংলা কাপড় চলতেছে, এরপর আছে আপনার পাকিস্তানি আর ইন্ডিয়ান আছে। বিক্রিতে পিছিয়ে নেই পাঞ্জাবি, শার্ট ও প্যান্টের দোকানগুলো। পাঞ্জাবির মধ্যে নতুন এসেছে কোট্টা, কাতান ও আমদানি প্রিন্টের কাপড়। শার্টের মধ্যে আছে লোটাই আর অরবিন্দ। এছাড়া রিডেন টেলার ও ডিগজাম নামে প্যান্টের কাপড়ও এসেছে বাজারে। নতুন একটা পাঞ্জাবি না হলেই মনে হয় যেন অপূর্ণ থাকে যায় আর কি। এখানে আসলে কয়েকটা কালার থেকে একটা কাপড় নিতে পারে, এটা মন মতো ফিনিক্স দিয়ে বানাইতে পারে। এদিকে ব্যাপক ক্রেতা সমাগমের বিষয়টি মাথায় রেখে সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা চালু রাখা এবং যানজট নিরসনের পাশাপাশি রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন, মাননীয় পুলিশ কমিশনার, ডিসি মহোদয় এবং আমাদের কোতোয়ালি থানার আন্ডারে ওসি আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছে। প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রামের এই টেরি বাজারে ছোট বড় মিলিয়ে 2000-এর বেশি থান কাপড়ের দোকান রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আমদানির অনুমতি মিললেও শুল্ক হার না কমানোয় দেশের বাজারে অনুপস্থিত জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি, এমন দাবি করে 2017-18 অর্থ বছরে বাজেটে এর অবসান চান ব্যবসায়ীরা। এছাড়া বেশি সিসির গাড়ির সম্পূরক শুল্ক কমানোর সঙ্গে সিসি স্ল্যাব নতুন করে নির্ধারণের আহ্বান ব্যবসায়ীদের। তবে অর্থনীতিবিদরা বলছেন গণপরিবহন বাড়ানোর প্রয়োজন সবচেয়ে বেশি। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশের গাড়ির বাজারের প্রায় 25% জ্বালানি হিসেবে ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস। এমনকি শেষ 2 বছরে গ্যাস চালিত গাড়ির ব্যবহারও বেড়েছে প্রায় 75%। বিশ্বের বেশিরভাগ দেশ যখন জ্বালানি সাশ্রয়ী আর পরিবেশ সহায়ক হাইব্রিড গাড়ির ব্যবহার জনপ্রিয় করছে, সেখানে উল্টো রথে বাংলাদেশ। মূলত জ্বালানি সাশ্রয়ী, দামের তুলনায় দীর্ঘমেয়াদী কার্যকারিতা আর কম খরচে সর্বোচ্চ কার্যক্ষমতা, এই 3টি কারণে বিশ্বজুড়ে ক্রমেই চাহিদা বাড়ছে হাইব্রিড গাড়ির। পিছিয়ে নেই এশিয়ার দেশগুলো। শ্রীলঙ্কায় বিক্রির জন্য তালিকাভুক্ত করা গাড়ির প্রায় 45% পরিবেশ বান্ধব, যার মধ্যে 90%ই হাইব্রিড। ভারতে মোট গাড়ির 35% হাইব্রিড। প্রায় 100% পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহার নিশ্চিত করেছে আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো। সে তুলনায় শুধুমাত্র উচ্চ শুল্ক হারের কারণে বাংলাদেশে হাইব্রিড গাড়ি এখনো সীমাবদ্ধ আলাপ আলোচনার টেবিলেই। আর তাই আসছে বাজেটেই শুল্ক সমস্যার সমাধান দেখছেন ব্যবসায়ীরা। হাইব্রিডের মধ্যে ইয়ার ওয়াইজ ডেপ্রিসিয়েশনটা আসে নাই, ওইটা আমরা গত 1 বছর বুঝাবার চেষ্টা করতেছি। এবারে আমরা ওইটা বড় ধরনের একটা প্রস্তাবনার মধ্যে রেখেছি। টয়োটা গাড়ি ছাড়াও হোন্ডা, নিশান সব গাড়ি হাইব্রিড হচ্ছে। এই গাড়িগুলো আনলে মার্কেটে নতুনত্ব থাকবে, নতুন গাড়িও আসবে, মানুষের ক্রেতার মধ্যেও এটা ব্যাপক সাড়া পাবে। ট্যাক্স বাড়ালে বা ভ্যাট বাড়ালে কিন্তু রাজস্ব বৃদ্ধি বেশি নয়, এটা ক্রেতা সাধারণ নাগালের ভিতর রাখতে হবে, তাহলে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে। গাড়ির দাম অলরেডি বেড়ে গিয়েছে। 2000 থেকে 3000 সিসিটা অ্যাটলিস্ট আমাদের একটু সম্পূরক শুল্ক কমিয়ে এই গাড়িটাকে আমাদের অ্যাভেলেবেল করা উচিত সরকার। যদিও অর্থনীতিবিদরা বলছেন শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার নয়, সরকারের উচিত হবে গণপরিবহন হিসেবেও হাইব্রিড গাড়িকে জনপ্রিয় করা। কোয়ালিটি সম্পন্ন কিন্তু পাবলিক পরিবহন অলমোস্ট নাই। সরকারের বাজেটের একটা বিরাট অংশ কিন্তু জ্বালানি তেলে আমদানি করার জন্য ব্যয় করতে হয়। হাইব্রিড কার বাংলাদেশে আসা উচিত, তাহলে আমাদের জ্বালানি তেলের যে কনসাম্পশনটা কমে যাবে, তখন কিন্তু আমাদের আমদানিটাও কমে যাবে।
সরকারের সঙ্গে বহু দিন দরবারের পর 2016-17 অর্থ বছরের বাজেটে রিকন্ডিশনড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি পায় ব্যবসায়ীরা। যদিও দেশের সামগ্রিক অর্থনীতিতে এই সিদ্ধান্ত এখনো ফেলতে পারেনি ইতিবাচক কোনো প্রভাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ে যশোরের শিল্প কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে করে মালিক শ্রমিক দুপক্ষই আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ। আর বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুপুর 12টার দিকে দানব শব্দে চলছিল যশোরের আহাদ জুট মিলের মেশিনগুলো। পাট থেকে সুতা তৈরিতে ব্যস্ত ছিলেন শত শত শ্রমিক। ঠিক 15 মিনিট পর লোডশেডিংয়ে কারখানা জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। একে একে শ্রমিকরা বের হয়ে যান কারখানা থেকে। 24 ঘন্টা উৎপাদনে থাকা এ প্রতিষ্ঠানটি দিনে অন্তত 7 থেকে 8 বার লোডশেডিংয়ের কবলে পড়ে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। শুধু এটি নয়, জেলার প্রায় 3000 ছোট বড় কারখানায় একই অবস্থা। প্রোডাকশন ব্যাহত হয়, এর ফলে আমাদের আর্থিক ক্ষতি পরিমাণ বেড়ে গেছে। 1 সেকেন্ড কারেন্ট গেলে 2000 টাকা লস, কারণ মাল জমে যায়, প্রোডাকশন দিতে পারি না। উৎপাদন ব্যাহত হওয়ায় অলস সময় পার করছেন শ্রমিকরা। আর কাজ না থাকায় মজুরিও মিলছে না বলে জানালেন তারা। আগে যা প্রোডাকশন বুনতাম, এখন তার চেয়ে মনে করেন আমরা প্রোডাকশন অনেক কম দিচ্ছি। 8 ঘন্টা করে ডিউটি করি, তার ভিতরে 4 ঘন্টা করে কারেন্ট থাকে না। এদিকে রাত দিন মিলে 2 থেকে 3 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষ। একবার লাইন গেলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কোনো সময় দেখা যায় 3 ঘন্টা পর বিদ্যুৎ আসে। আমরা ছেলে পেলে লেখাপড়া, খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে, গরমে রাত্রে ঘুমানো যায় না। বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা জানালেন, এই অবস্থায় চাহিদার অর্ধেক বিদ্যুৎ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। সারা দেশের সাথে যশোরের তীব্র দাহ বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা দ্বিগুণ থেকে দ্বিগুণ আকার বেড়ে গেছে। 60 থেকে 70% বিদ্যুৎ আমরা পাচ্ছি। এই বিদ্যুৎ দিয়ে আমরা লোডশেডিং সামাল দেওয়ার চেষ্টা করছি। যশোরে বর্তমানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 140 মেগাওয়াট। সেখানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ হচ্ছে 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, যশোর। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দারিদ্র্যপীড়িত কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রামগুলোর অধিবাসীদের দোরগোড়ায় পৌঁছে গেছে চিকিৎসা সেবা। উপশমযোগ্য ছোটখাটো বিভিন্ন রোগের চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ হাতের কাছে পাচ্ছেন তারা। সেই সঙ্গে পর্যায়ক্রমে ক্লিনিকগুলোতে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা চালু হওয়ায় দুর্ভোগ কমেছে গর্ভবতী নারীদের। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। 20 লক্ষাধিক মানুষের জেলা কুড়িগ্রামে একটা সময় গেছে যখন জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি সহ বিভিন্ন ছোটখাটো রোগের চিকিৎসা নিতে প্রত্যন্ত এলাকার রোগীদের উপজেলা কিংবা জেলা শহরে যাওয়া ছাড়া উপায় ছিল না। চিকিৎসকদের কাছ থেকে ব্যবস্থাপত্র গ্রহণ এবং ওষুধ কিনতে গুনতে হতো মোটা টাকা। পাশাপাশি গর্ভবতী নারীদের বিড়ম্বনা এবং দুর্ভোগের অন্ত ছিল না। এই অবস্থায় প্রত্যন্ত গ্রামগুলোর প্রতি 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এতে হাতের কাছে চিকিৎসা সেবা পেয়ে খুশি গ্রামের নারী পুরুষ। বাড়ির পাশে আমাদের ক্লিনিক হয়, অনেক সুবিধা হয়েছে। এখন আমাদের আর কোথাও যেতে হয় না। আগে গর্ভবতী হলে কুড়িগ্রাম যাওয়া লাগতো, এখন বাড়ির কাছেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। স্থানীয়ভাবে গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত ক্লিনিকগুলোতে চিকিৎসা, বিনা পয়সায় ওষুধ এবং স্বাভাবিক প্রসব সেবা দেওয়ার পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। আমরা শুধু চিকিৎসা দেই তা নয়, রোগ যদি যাতে না হয় তার জন্য কি করতে হবে সেটাও পরামর্শ দেয়। কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হলে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী চিকিৎসা সেবা আরও কার্যকরভাবে পাবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। অবকাঠামো থেকে শুরু করে এগুলো আরো উন্নত করতে হবে, তাহলে আমাদের গ্রামের মানুষ সেবা পাওয়া দরকার সেটা পাবে। আরও ক্লিনিক স্থাপন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সকলের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে বলে জানান জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তা। আরও 36টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করব এই জেলায় এবং যারা সার্ভিস প্রোভাইডার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের আমরা দক্ষ করে তুলব। বর্তমানে জেলার 74টি ইউনিয়নে 266টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 15 লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবার আওতায় এসেছে। এর মধ্যে 19টি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। জলবায়ু পরিবর্তনের হুমকির মোকাবেলায় প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের থাকা না থাকা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিশ্ব নেতারা।
ইতালিতে G7 শীর্ষ সম্মেলনে চুক্তির বাস্তবায়নের বিষয়ে একমত হতে পারেননি শিল্পোন্নত দেশগুলোর জোটের নেতারা। এর পক্ষে 6টি দেশ নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করলেও পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্যারিস চুক্তির বিষয়ে তিনি আগামী সপ্তাহে নিজের সিদ্ধান্ত জানাবেন। তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, কোনো একটি দেশের কারণে প্যারিস চুক্তি বাতিল হয়ে যাবে না। 2015 সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার বিষয়ে বিশ্ব নেতাদের মধ্যে ঐক্যমত্য হয়। এদিকে ইতালিতে G7 সম্মেলনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের প্রথম দিনে রাজধানীর কাঁচা বাজারে চড়া সবজি ও মাছের দর। মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে, মনিটরিং এর তাগিদ। সরিয়ে নেয়ার একদিন পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন হলো ভাস্কর্যটি। সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 4 জনের জামিন মঞ্জুর। সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। হল ছেড়েছেন শিক্ষার্থীরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। বেগমজিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে, বাতিল চেয়ে করা আবেদন খারিজ। এবং মায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছে ঝুঁকি, শিশুর দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ। গর্ভধারণের আগেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।